আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের প্রত্যেককে আমাদের আজকের এই ক্লাসে। তো আজকের এই ক্লাসটিতে আমি মূলত অষ্টম শ্রেণী গণিতের একটা ফ্রি বহু নির্বাচনী পরীক্ষার যেটা হচ্ছে প্যাটার্ন বিষয়ের উপরে, তো এটা সমাধান করে দিচ্ছি ইনশাল্লাহ। তো দেখো, এখানে প্রথম যে ম্যাথটা রয়েছে 1 নম্বরে, এটা বলছে যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত। দেখো, ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হিসাব করার জন্য আমরা জানি এটা উত্তর হচ্ছে ক স্কোয়ার। কেন ক স্কোয়ার? দেখো, বিজোড় স্বাভাবিক সংখ্যা যেহেতু, ধরো একটা বিজোড় সংখ্যা, 3 একটা বিজোড় সংখ্যা, এখানে বিজোড় সংখ্যা রয়েছে 2টি, তাহলে এদের যোগফল অর্থাৎ 1 আর 3 এর যোগফল আসবে 4। তো এখানে যেহেতু 2টা সংখ্যা এবং এই 2টা সংখ্যাকে যদি তুমি বর্গ করো তাহলে কিন্তু 4 পাচ্ছ। তার মানে যতগুলো সংখ্যা ততকে বর্গ করলেই তুমি বিজোড় সংখ্যাগুলোর যোগফল পেয়ে যাবা। অর্থাৎ যদি সংখ্যা কটি থাকে তাহলে এদের যোগফল হবে স্কোয়ার স্কোয়ার। ঠিক আছে। তো আমি যদি আরেকটা দেখাই, ধরো বিজোড় সংখ্যা যদি আমি 3টা নিই, প্রথম 3টে বিজোড় সংখ্যা 1, 3, 5 এবং এদের যোগফল হবে 9। এখন তুমি এটা শর্টকাট কিভাবে বলবা? ধরো তুমি ক সংখ্যক ক্রমে স্বাভাবিক বিজোড় সংখ্যা নিয়েছ, ক্রমিক হতে হবে, ক্রমিক মানে ক্রমান্বয়ে 1, 3, 5 তারপরে 7। হ্যাঁ, তাহলে ক সংখ্যক নিয়েছ, তো এদের যোগফল তুমি নির্ণয় করো কিভাবে? স্কোয়ার স্কোয়ার অর্থাৎ এখানে ক সমান 3 হবে, কারণ এখানে 3টা সংখ্যা, 1টা 2টা 3টা, যেহেতু 3টা সংখ্যা তাই ক এর জায়গায় আমি 3 বসাবো, তার স্কোয়ার ইজ ইকুয়ালস টু 9। 10 এর স্কোয়ার বলতে 3 গুণন 3 9। ঠিক আছে। এখন দেখো 2 নম্বর ম্যাথটা বলছে যে 1 থেকে 100 পর্যন্ত কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়। এখন তোমাদের বুঝতে হবে যে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ, এটা হচ্ছে তোমরা নিশ্চয় জানো। ধরো 10 একটি সংখ্যা, এই সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করব, তাহলে এভাবে লিখতে পারি 1 যোগ 9, তাহলে দুইটি সংখ্যা হলো, এবং 1 এর বর্গ করলে তো একই থাকছে, প্লাস 3 এর বর্গ। এখানে দেখো 1 একটা সংখ্যা, 3 একটা সংখ্যা, এবং এই দুইটা সংখ্যার কিন্তু বর্গ হচ্ছে এখানে, এই যে স্কোয়ার, 3 এর স্কোয়ার, তার মানে দুইটা সংখ্যার বর্গ আছে এবং তাদের যোগ ফলাকার আছে, মানে যোগ আছে। তো এটাই হচ্ছে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগ ফলাকারের প্রকাশ। তো এরকম 1 থেকে 100 পর্যন্ত এমন সংখ্যা রয়েছে, এমন টোটাল 35টি সংখ্যা রয়েছে যাদের এই এরকম ফরম্যাটে ভাঙানো যায়। তুমি চাইলে সব সংখ্যাকে এরকম মানে ফরম্যাটে মানে ভাঙাতে পারবে না। যেমন আমি যদি তোমাকে বলি যে তুমি 9 সংখ্যাকে ভাঙাও, তো 9 তুমি কিন্তু পারবা না। দেখো, তুমি 9কে তুমি ভাঙাও, যে কোনো দুইটা সংখ্যা নেওয়া লাগবে। তুমি কি করবা? 8 যোগ 1, তুমি তো 1 এর বর্গ পাবা, কিন্তু 8 এর তো কোনো বর্গ পাবা না, বর্গরূপ মানে বর্গমূল রূপ, মানে যেই সংখ্যাকে বর্গ করলে তুমি 8 পাবা, তাই না? তো ঠিক আছে। আচ্ছা, আমরা এখন পরের অংশটা দেখব। দেখো, আমি এখন তার পরের ম্যাথটা দেখব, অর্থাৎ 3 নাম্বার ম্যাথ দেখব। দেখো, 3 নাম্বার ম্যাথে বলছে 1 থেকে 60, মানে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 এভাবে 60 পর্যন্ত যোগ করলে তোমার কত আসবে? তো এটা অ্যান্সার হবে খ নাম্বার। এটা খুবই সহজ। প্রথম সংখ্যা লিখবা, যোগ শেষ সংখ্যা যেটা আছে লিখলা, মানে প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা, এখানে হবে 60টি পদ, ভাগ 2। দেখো, এই যে 60 ভাগ 2 করলে তুমি পাবে 30, আর এখানে 1 আর 60 যোগ করলে হবে 61 গুণন 30। দেখো, তুমি 3 দিয়ে 3 দিয়ে 1 রে গুণ করলে আসবে 3, 3 দিয়ে 6 কে গুণ করলে আসবে 18, আর থাকবে একটা শূন্য, তার মানে 1830। এক কথায় তুমি 61 গুণন 30 করলে 1830 পাবে। এটা খ নাম্বার অ্যান্সার। ঠিক আছে। এরপর 4 নাম্বার ম্যাথ দেখো, বলছে যে 5, 7, 9, 11 প্যাটার্নটি কোন বীজগণিত রাশি দ্বারা প্রকাশ করা যায়? মানে এরকম মানে প্যাটার্নগুলা। তো এগুলা নির্ণয় করার ট্রিক্স হচ্ছে, দেখো তো 5 থেকে 7 হয়েছে, তাহলে পার্থক্য কত হয়েছে? 2। 7 থেকে 9 পার্থক্য 2, 9 থেকে 11 পার্থক্য 2, অর্থাৎ প্রতিবার বৃদ্ধি পাচ্ছে 2 করে। তো নিয়ম হচ্ছে যত করে বৃদ্ধি পাবে তুমি তত ক লিখবা, তাহলে 2 ক লিখলাম।
এখন প্রথম পদে যত আছে তত মিল করব। প্রথম পদে আছে 5, তো এখানে আছে আমার 2, তো 5 হওয়ার জন্য আমার কাছে 3 যোগ করা লাগবে। তার মানে 2 ক যোগ 3, এটাই হবে এই বীজগণিত রাশি অর্থাৎ গ নাম্বার অ্যান্সার। পরে নিচের কোন সংখ্যাগুলো ফিবোনাকি সংখ্যা? দেখো ফিবোনাকি সংখ্যা তোমরা নিশ্চয় জানো যে পাশাপাশি দুটি সংখ্যা যোগ করে যদি পরবর্তী সংখ্যা আসে তো ওই সংখ্যাটি হবে ফিবোনাকি সংখ্যা। তো তুমি এখানে দেখো তো পাশাপাশি দুটি সংখ্যা 0 আর 0 যোগ করলে পরের সংখ্যাটা 0 হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, তার মানে এটা ফিবোনাকি সংখ্যা নয়। এইখানে 0 আর 1 যোগ করলে 2 আসবে, ঠিক আছে, মানে পাশাপাশি দুটি সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যা পাইছো, ঠিক আছে। আবার 2 আর 1 যোগ করে 3, তাও ঠিক আছে, কিন্তু পরের অংশে 2 আর 3 যোগ করে হয়েছে 4, হওয়ার কথা ছিল 5, তার মানে এটাও হবে না। এখানে এই অংশটা দেখো 0 আর 2 যোগ করে পরের অংশটা হওয়ার কথা ছিল 2, কিন্তু আছে 4, তার মানে এটাও হবে না। আলটিমেটলি অ্যান্সার হবে ক নাম্বার। পরে দেখো 779 সংখ্যাটি কোন বীজগণিত রাশির 111তম পদ? দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ। কোন বীজগণিত রাশির যদি 111তম পদ বা কততম পদ মানে তম পদ দেওয়া থাকে, এখন বলে কোন বীজগণিত রাশি, তো তুমি এখানে তখন অপশন টেস্ট করবা। অপশন টেস্ট ক দেখবা, খ দেখবা, গ দেখবা, ঘ দেখবা। যেমন আমি যদি খ নাম্বার অপশনটা দেখি, দেখো তো বলছে 111তম পদ না, যততম পদ তুমি ক এর জায়গায় তত বসাবা। তাহলে কি হবে, এখানে যদি তুমি বসাও তাহলে হবে আমার 7 গুণন ক এর জায়গায় 111 যোগ 2, তাহলে 111 গুণন 7 করলে তুমি পাবে 777, তার সাথে 2 যোগ করলে পাবে 779। তার মানে এই যে 779 সংখ্যাটি কোন বীজগণিতীয় রাশির 111তম পদ? সেটা হচ্ছে খ নাম্বার 7 ক যোগ 2, এই বীজগণিত রাশির 111তম পদ হবে 779। বুঝতে পারছো? এখন দেখো আমি যদি অন্য কোনো অপশন টেস্ট করি তাহলে কিন্তু মিলবে না। যেমন 7 ক বিয়োগ 2, এখানে 7 গুণন 111 করলে পাবে তুমি 777, তা থেকে 2 বিয়োগ করলে 775 আসবে। তো এখানে তো হলো না। তো আশা করছি তোমরা বুঝতে পারছো 6 নম্বর পর্যন্ত। এখন 7 নম্বর দেখো, বলছে যে কোনো প্যাটার্নের বীজগণিতীয় রাশি স্কোয়ার মাইনাস 1 হলে পঞ্চম পদ কত হবে? দেখো এখন পঞ্চম পদের মান কত হবে এটা এখানে প্রশ্ন করতেছে। এখানে বীজগণিতীয় রাশি দেওয়া আছে, তাহলে পঞ্চম পদের মান কত হবে এটা বলতেছে। তাহলে যততম পদ বলবে তুমি কয়ের জায়গায় তত বসাবা। যেহেতু পঞ্চম পদ বলছে তাই কয়ের জায়গায় তুমি 5 বসাও, তাহলে কি আসবে 5, কয়ের জায়গায় 5 বসালে এবং কয়ের স্কোয়ার তো 5 স্কোয়ার মাইনাস 1, 5 5 25, 25 থেকে 1 চলে গেলে থাকবে আমার 24। তো 24 কোথায় আছে? এই যে মানে ঘ নাম্বার অ্যান্সার 24। ভেরি গুড। 8 নাম্বার অপশন দেখো, 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? দেখো আমরা জানি মৌলিক সংখ্যার যে চার্টগুলো আছে, তোমরা অবশ্যই জানো মৌলিক সংখ্যা তারা যাদেরকে কি ভাগ করা যায় না। হ্যাঁ, তো দেখো তো মানে পূর্ণ সংখ্যা আকারে এরকম ভাবে যে, তো তুমি এটা 1 থেকে 30 পর্যন্ত তুমি কিভাবে বের করবা? দেখো এইভাবে মনে রাখবা যে 4 4 2 2 3 2 2 3 2 1, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে এখানে 4টি। আবার 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 4টি। আবার 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 2টি। 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 3টি। 41 থেকে 50 অবধি রয়েছে 3টি, সরি এখানে 2টি, এখানে 3টি। পরে এখানে আবার হবে যে 51 থেকে 60 পর্যন্ত আছে 2টি, মানে এইভাবে এইখানে হবে 70, মানে 61 থেকে 70। হ্যাঁ, তার মানে তুমি যদি 1 থেকে 30 অবধি যাও, তার মানে এই অবধি 1 থেকে 30 অবধি এই অবধি, তাহলে 4 4 2 অর্থাৎ 8 8 2 10, তার মানে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হবে আমার 10টি অপশন এতে। আচ্ছা, পরে দেখো 9 নাম্বার, 5 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত? দেখো যে কোনো ম্যাজিক সংখ্যা নির্ণয়ের জন্য ট্রিক্স হচ্ছে, এটার অ্যান্সার হবে খ। ট্রিক্স হচ্ছে সূত্র, দেখো সূত্রটি হচ্ছে ক ইন্টু কোয়ার স্কোয়ার যোগ 1 ভাগ হবে 2। যেহেতু 5 ক্রমের বলছে তাই কোয়ের জায়গায় আমরা 5 বসাবো, তাহলে 5 ইন্টু 5 এর স্কোয়ার যোগ 1 ভাগ 2। এখানে দেখো 5 ইন্টু 5 এর স্কোয়ার মানে 5 গুণন 5 হবে 25, তার সাথে 1 যোগ করলে 26, তাহলে উপরে 26 আর নিচে ভাগ হবে 2। এখন দেখো
তুমি 26/2 করলে আসবে 13, উপরে 13 থাকতেছে 5 × 13 করলে, 5 × 13 করলে পাবে 65। তো এই যে এটা হচ্ছে খ নাম্বার অ্যান্সার 65। পরে দেখো 10 নাম্বার ম্যাথ বলছে যে -1, 2, 7, 10 এর বীজগণিত রাশি কোনটি? দেখো ওই যে আবার বীজগণিত রাশি তুমি কিভাবে নির্ণয় করবা, এটা হচ্ছে এই ম্যাথটার মতো, এটা হচ্ছে যে 4 নাম্বার ম্যাথের মতো, 4 নাম্বার এমসিকিউ এর মতো। তো দেখো আমরা এটা করি। দেখো -1 থেকে 2 অর্থাৎ এইখানে পার্থক্য মানে অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে কিন্তু 3, কারণ -1 এর পরের সংখ্যা হচ্ছে 0, তারপরে 1, তারপরে 2 অর্থাৎ 3 বাড়ছে। দেখি তাহলে এখানে হলো 3, আবার এইখান থেকে 2 থেকে 7 হয়েছে অর্থাৎ এইখানে বৃদ্ধি পাইল 5, 7 থেকে 14 এখানে বৃদ্ধি পাইছে 7, অর্থাৎ প্রতিবার বৃদ্ধি পাচ্ছে কত করে দেখো তো, মানে যত করে বৃদ্ধি পাচ্ছে তারপরে তারও একটা প্যাটার্ন হচ্ছে, সেটা কি 3, 5, 7, মানে এখন নিচে আর একটা প্যাটার্ন হচ্ছে, তাই না? 3, 5, 7 এখানে প্রতিবার 2 করে বাড়তেছে, তাই না? হ্যাঁ, তো এখানে যেহেতু প্রতিবার 2 করে বাড়তেছে, দেখো তো এটা আমার অ্যান্সারটা কি হবে, এটার অ্যান্সারটা আমি বলে দিই, তোমরা একটু দেখো তো, খেয়াল করো তো। এই যে অপশন টেস্ট করো, অপশন টেস্ট করে ঘ নাম্বার অপশনটা দেখো তো, স্কয়ার বিয়োগ 2। তো তুমি যদি দেখো তো, এই ধরো 14 কে তুমি টেস্ট করবা, তো 14 এটা কততম পদে আছে? 4 নাম্বার পদে। হ্যাঁ, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 14 হবে 4 নাম্বার পদে। তাহলে কয়ের জায়গায় আমি 4 বসাই, যেহেতু 14 টেস্ট করব, তাহলে 4 এর স্কয়ার 4 এর স্কয়ার বিয়োগ 2, 4 4 16, 16 থেকে 2 গেলে 14, ঠিকই মিলে গেছে না? 14। এখন দেখো এইটা দিয়ে যদি আমি 3 নাম্বারটাকে তৃতীয়তম পদকে মানে টেস্ট করি, তাহলে কি হবে? কয়ের জায়গায় বসাবো আমি 3, তাহলে 3 এর স্কয়ার বিয়োগ 2, তাহলে 3 3 9, 9 থেকে 2 গেলে 7, ঠিক আছে, মিলে গেছে। যদি তুমি দ্বিতীয় পদকে টেস্ট করো, তাহলে 2 এর স্কয়ার বিয়োগ 2, 4 বিয়োগ 2 সমান সমান 2, তার মানে এটাও মিলে গেছে। এখন তুমি যদি প্রথম পদকে টেস্ট করো, দেখো সূত্র কি, স্কয়ার বিয়োগ 2, প্রথম পদ তাই 1 এর স্কয়ার -2, 1 এর স্কয়ার করলে 1 -2, তাহলে 1 থেকে -2 বিয়োগ করলে থাকবে -1, তো প্রথম পদে তো -1 আছে, অর্থাৎ 10 নাম্বার অ্যান্সারটা হবে ঘ। বুঝতে পারছো? তোমরা একটু দিমাগ খাইও, বুঝছো? দেখো এখন অনেকে বলবা যে ভাই আপনার আগের ওই নিয়মে আপনি তো বলছিলেন, দেখো আমি আরেকটু দেখাই। হ্যাঁ, আচ্ছা ইরেজার কাজ করতেছে না কেন? ইরেজার কাজ করছে না কেন? হ্যাঁ ঠিক আছে, দেখো আরেকটু দেখো। তোমরা যদি কেউ আমাকে বলো যে ভাই আপনার আগের নিয়মটাতে এটা তো ফলো করতেছেন, যেমন কি ধরো এইখান থেকে এইখানে বৃদ্ধি পাইলো 3, এইখান থেকেও বৃদ্ধি পাইছে 3, এইখান থেকেও বৃদ্ধি পাইছে, এই হ্যাঁ এখানে প্রতিবার 3 করে বৃদ্ধি পাই না, তা তো আগের নিয়ম তো আসবেই না, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা পরে দেখো, পরে 11 নম্বর ম্যাথের সলিউশন। এখানে হচ্ছে 3 যোগ 1 রাশিটির কততম পদ 31, এটা হচ্ছে ঘ নাম্বার সলিউশন। তার মানে একটা রাশি দেওয়া আছে, তার কততম পদ 31, তার মানে তম পদটা নাই। হ্যাঁ, তম পদ আমি কিভাবে নির্ণয় করবো? দেখো দেখো এটা সম্পূর্ণ অপশন টেস্ট করতে হবে। দেখো এই রাশির জন্য যদি তুমি নবম পদ নির্ণয় করো, তাহলে কয়ের জায়গায় 9 বসাবা, তাই না? তাহলে 3 × 9 যোগ 1, 3 নং 27 আর যোগ 1 28, কিন্তু এখানে তো আছে 31, তোমার মিলাতে হবে 31। যদি তুমি এই গ নাম্বার অপশন টেস্ট করে দেখো তো, এই যে এটা, তাহলে 3 ক যোগ 1, তাহলে 3 গুণন, এখানে 3 গুণন কয়ের জায়গায় 10 বসাবা, 3 গুণন 10 যোগ 1, 3 10 30 আর 1 যোগ করলে 31, এই 31 মিলে গেছে, অর্থাৎ 11 গ নাম্বার ইজ রাইট। পরে দেখো আমরা 12 নম্বর ম্যাথটা দেখো, এমসিকিউ, যে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক একক কোনটি? আচ্ছা দেখো একক না, মৌলিক সংখ্যা কোনটি? আমরা জানি মৌলিক সংখ্যা এক কোনো মৌলিক সংখ্যা না, এক যৌগিক সংখ্যাও না। তাহলে 2 থেকে আমাদের মৌলিক সংখ্যা শুরু হয় এবং তারপরে 3 আসে, তারপরে 5 আসে, এরপরে 7 আসে, হ্যাঁ এইভাবে আমাদের চলতে থাকে। তো 1 থেকে 10 পর্যন্ত এই হলো আমাদের 4টে মৌলিক সংখ্যা, 2 3 5 7। তো এইখান থেকে তুমি উপরে যত যাবা তত মৌলিক সংখ্যার মান বৃদ্ধি পাবো, তাই না? কিন্তু সবচেয়ে প্রথম এবং ছোট, তাহলে কোনটা হলো 2 না? ঠিক আছে, তার মানে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হবে আমাদের
2। এবং আরেকটা কথা শুনে রাখো যে দুনিয়াতে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হইল 2, কারণ 2 বাদে অন্য কোনো জোড় সংখ্যা নাই যেটা মৌলিক সংখ্যা। এটা মনে রেখো, তোমাদের বৃত্তি পরীক্ষা এটা আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। পরে দেখো 13 নাম্বারটা বলছে যে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত। দেখো আমরা 20টি স্বাভাবিক সংখ্যা বলতে কি 1 2 3 মানে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 এরকম মানে বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, তো এদের যোগফল কত হবে, মানে 20টির আমরা যোগফলের জন্য কি জানি, আমরা জানতাম যে প্রথম পদ যোগ শেষ পদ। এখানে যেহেতু 20টি পদ, প্রথম 20টি, তাহলে শেষ পদ হবে 20। হ্যাঁ, গুণন পদ সংখ্যা, যেহেতু 20টি পদ তাহলে পদ সংখ্যা 20 ভাগ 2। এটা ছিল আমাদের সমষ্টি বা যোগফলের সূত্র। তাহলে 20 ভাগ 2 করলে আসবে আমাদের উপরে থাকবে 10, আর 1 আর 20 যোগ করলে আসবে 21 গুণন 10, তাই না? 21 গুণন 10 করলে আসবে 210। তাহলে অ্যান্সার হবে 210 খ নাম্বার। পরে দেখো 14 নম্বর ম্যাথটা বলছে 4 ক যোগ 3 প্যাটার্নের 100তম পদ 403 হলে উহার 50তম পদ কত। দেখো এইখানে শুধুমাত্র একটু তোমাদের কেঁচানোর জন্য এত কিছু বলছে যে 100তম পদের মানে এত হলে উহার 50তম পদ কত। তুমি সরাসরি নির্ণয় করতে পারো যে এই যে প্যাটার্নের, এই যে একটা প্যাটার্ন দেওয়া আছে 4 ক যোগ 3 প্যাটার্ন, এর 50তম পদ কত হবে তুমি সরাসরি নির্ণয় করবা। কয়ের জায়গায় 50 বসাবা, যততম পদ বলবে কয়ের জায়গায় তত বসাবো। তাহলে কি আসবে আমার 4 গুণন 50 যোগ 3, তাহলে 4 গুণন 50 করলে আমার আসবে 200 যোগ 3 করলে 203, অ্যান্সার হবে 203। পরে 15 নাম্বার, নিচের কোন সংখ্যাগুলোকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। দেখো আমি দুইটি বর্গের সমষ্টি রূপ বুঝাইছিলাম তোমাদেরকে, তাই না? ওই যে প্রথমে বুঝালাম যে 10কে তুমি 1 যোগ 9 লিখতে পারো, তারপরে 1 এর বর্গ করবা যোগ 3 এর বর্গ করবা, তাহলে মানে দুইটি সংখ্যা হচ্ছে, মানে দুইটি পদ আছে 1 আর 3 এবং এদের বর্গ রয়েছে, অর্থাৎ দুইটি পদের বর্গ এবং তাদের যোগফল মানে সমষ্টি মানে যোগফল। তো এই রকমে যেমন 4কে তুমি কিন্তু দুইটি পদের বর্গের যোগফল প্রকাশ করতে পারবে না। কিভাবে পারবে না দেখো তো, 4, তো 4কে তুমি ভাঙো তো দেখি, তুমি কি করবা? 1 যোগ 3 করতে পারো অথবা 2 যোগ 2 করতে পারো। হ্যাঁ, দেখো তো 3 এর তো বর্গমূল নাই, কোনো পূর্ণ সংখ্যা নাই, মানে কোন সংখ্যাকে রুট স্কোয়ার করলে তুমি 3 পাবা না, বুঝছো? হ্যাঁ, তাই তুমি 4কে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারবে না। তুমি যেটাকে পারবে সেটা হচ্ছে এই যে গ নাম্বার অপশনে দেখো এখানে 2 আর 50। কিভাবে দেখো 2কে পারবা, কিভাবে 2কে তুমি করো 1 যোগ 1 লিখতে পারো, 1 আর 1 যোগ করলে 2, এখন 1 এর বর্গ করলে 1, আবার 1 এর বর্গ করলে 1, তার মানে দুইটি সংখ্যা তুমি পাইছা। হ্যাঁ, দুইটি পদ পাইছো এবং তাদের বর্গরূপ পাইছো এবং তাদের যোগফল পাইছো। আবার 50ও হবে, কিভাবে দেখো তো 50, এটাকে তুমি লিখতে পারো যে 49 যোগ 1, এখন 49কে লিখতে পারো 7 এর স্কোয়ার যোগ 1কে 1 এর স্কোয়ার, কারণ 7 এর স্কোয়ার মানে 7 গুণন 7, 7 7 49, আর 1 এর স্কোয়ার গুলো তো 1, বুঝতে পারছো? আশা করছি তোমরা এগুলো বুঝতে পারছো ইনশাআল্লাহ। এখন দেখো আমরা 16 নাম্বার ম্যাথটা সমাধান করব। আমি একটু এগুলা রিমুভ করে দিচ্ছি। দেখো 16 নাম্বার ম্যাথে বলছে যে 2 অঙ্কের যে কোনো সংখ্যার অঙ্ক দুটির স্থান পরিবর্তন করে। আচ্ছা, তা আমরা আগে এখানে যা বলছে এগুলো করি। তো দেখো আমরা যে কোনো 2 অঙ্কের দুটি সংখ্যা নিলাম, 1 আর 2 নিলাম, ধরো 2 অঙ্কের দুটি সংখ্যা, এবং বলছে যে অঙ্ক দুটির স্থান পরিবর্তন করে। তাহলে দুটি সংখ্যা নিয়েছি এবং এদের স্থান পরিবর্তন করব। তাহলে প্রথমে 2 লিখব, তারপরে 1 লিখব, মানে 2 এর জায়গায় 1। হ্যাঁ, মানে 2কে আগে লিখলাম, 1কে পরে লিখলাম। পরে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করো। দেখো তো এইখানে 12 আর এইখানে 21, তাহলে বড় সংখ্যা কোনটা আমার 21, তো 21 থেকে ছোট সংখ্যা বিয়োগ করব, তার মানে 21 বিয়োগ 12। আচ্ছা, বিয়োগ করি, বিয়োগ করলে আসবে আমার 11 থেকে 2 চলে গেলে থাকবে 9, 1 দিয়ে দিলাম, 2 থেকে 2 গেলে থাকবে 0। তো বিয়োগ করা শেষ, বিয়োগ করে 9 পাইছি, বিয়োগ করছি। পরে বিয়োগ ফল কত 9, কত দ্বারা ভাগ করলে ভাগ শেষ 0 হবে। এই আমি তো আগে দেখি বলেই দিলাম। তো বিয়োগ ফলকে অর্থাৎ 9কে কত দ্বারা ভাগ করলে ভাগফল 0 হবে। এই 9কে কি 9 দ্বারা ভাগ করলেই তো ভাগফল 0 পাবা তুমি। 9 দিয়ে 9 দ্বারা ভাগ করলে 9কে 9 ভাগ করলে 9 থেকে 9 গেলে থাকে 0। তো এটা কি ভাগ শেষ না, মানে ভাগ শেষ 0, তো ভাগ শেষ
ভাগশেষ আমার শূন্য আসছে, অর্থাৎ 9 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, পরে দেখো 17 নম্বর ম্যাথের সমাধানটা দেখো, যে একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটি। এই আমি বলছিলাম না, একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো 2। পরে দেখো 1, 4, 10, 19, 31 তালিকার পরবর্তী সংখ্যাটি কত। তো তুমি দেখো তো এখান থেকে এটিকে পারবা। এখান থেকে 3 বৃদ্ধি পাইছে, 4 থেকে 6 বৃদ্ধি পাইছে, 10 থেকে 19 অর্থাৎ 9 বৃদ্ধি পাইছে, 19 থেকে 31 অর্থাৎ 12 বৃদ্ধি পাইছে। তোমরা কি বুঝতে পারতেছ? প্রতিবার বৃদ্ধির মান কিন্তু সমান না, তাই না? প্রতিবার দেখো যত করে প্রথমে যত বৃদ্ধি পাইছিল, তারপরের বার তার থেকে আরো 3 বেশি বৃদ্ধি পাইছে, তারপরের বার আরো 3 বেশি বৃদ্ধি পাইছে, তারপরে আবার আরো 3 বেশি বৃদ্ধি পাইছে। তো এখন যত বৃদ্ধি পাবে, হ্যাঁ, ওইটা কিন্তু এই 12-র সাথে আরো 3 বৃদ্ধি পাবে বেশি, অর্থাৎ 15 বৃদ্ধি পাবে, তাই না? তো এখানে 15 বৃদ্ধি পাবে। তো 15 বৃদ্ধি পাওয়ার জন্য দেখো 15 বৃদ্ধি পাবে, তাহলে 15 বৃদ্ধি পাইলে 31-এর পরে সংখ্যাটা কত হবে? 31 যোগ 15, তাই না? 31 যোগ 15, তো অ্যান্সার হবে 46। এই যে বড় ঘ নাম্বার। ঠিক আছে, 19 নাম্বার দেখো। আচ্ছা, প্রশ্নটি কেমন হয়েছে? আচ্ছা, এগুলা তোমরা উত্তর দিবা যে 19 নম্বরের অ্যান্সার কি হবে, প্রশ্নটি কেমন হয়েছে, ভালো, সহজ ছিল খুবই, বা কঠিন ছিল, অথবা তোমরা এই প্রশ্নের প্রতি সন্তুষ্ট। 20 নম্বরে ছিল যে ক্লাসটি কেমন ছিল। আচ্ছা, এটা ক্লাসটি আচ্ছা কেমন ছিল তোমার মতামত দাও। হ্যাঁ, তোমরা এখানে বলতে পারো ভালো, খুব ভালো, অনেক ভালো, সন্তুষ্ট। এটা মূলত আমি আমার প্রাইভেট প্রোগ্রামের জন্য করছিলাম। তো ওদেরকে প্রাইভেট প্রোগ্রামে সেখানে হচ্ছে প্যাটার্নের উপরে একটা লেকচার নেব। তো ওই লেকচারের জন্য ওই লেকচার ক্লাস শেষে এই প্রশ্নের অ্যাকচুয়ালি পরীক্ষা নেব। হ্যাঁ, তো এটা আগামীকালই পরীক্ষা নেব। তো পরীক্ষা এবং ওই ক্লাসটা আমার ওই প্যাটার্নের লেকচার ক্লাসটা ওইটার উপর ভিত্তি করে আমি 20 নাম্বার অপশনটা রেখেছিলাম যে এটা কেমন হয়েছে বা ক্লাসটি কেমন হয়েছে। তোমরা এখানেও বলতে পারো যে এইখানে ক্লাসটা কেমন হয়েছে, আমি যেহেতু এমসিকিউ সলভ করে দিলাম। হ্যাঁ, তোমরা জানাতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।